Netflix and chill is one of the daily habits for many of us. For some, it serves as a means of relaxation after a long day at work. For others, this might be the only form of entertainment they have in their lives. But তুমি কি কখনো ভেবেছো যে $9 একটা মান্থলি সাবস্ক্রিপশন প্ল্যান তুমি কিভাবে as low as 50 টাকা per month পেয়ে যাচ্ছ? What's behind this 90% discount? Where do these accounts come from? Are they really safe? Should you continue using them? Stick with us to learn more in today's episode of This Bengali Life. নেটফ্লিক্স বাংলাদেশে লঞ্চ করেছে 2016-এ, কিন্তু পপুলারিটি গেইন করেছে 2018-এ। কারণ অনেকগুলো সিরিজ যেমন ফ্রেন্ডস, পিকি ব্লাইন্ডার, ব্রুকলিন 99 ফ্যান্সদের মাঝখানে পপুলার হয়ে গেছিল। অ্যাকাউন্ট সেলিং পপুলারিটি পায় হলে 2020-র দিকে। প্যান্ডামিকের জন্য মানুষ কোয়ারেন্টাইনে যখন বসেছিল তখন মানুষের কাজ কাম ছিল না, এজন্য সবার সাজেশন নিয়েই ওয়ার্ড টু ওয়ার্ড মাউথ যেই সবার বিকাশের থ্রুতে সবাই অ্যাকাউন্ট কেনা শুরু করেছে। এখন ইউ মাইট বি ওয়ান্ডারিং যে এইগুলো অ্যাকাউন্ট এত পপুলার কেন? কজ দে আর রিলেটিভলি চিপ দেন নেটফ্লিক্সেস ওয়ান। ডোন্ট গেট মি রং, এগুলো কিন্তু নেটফ্লিক্সেরই অ্যাকাউন্ট, কিন্তু এটা একটু কমপ্লিকেটেড যারা এখন নতুন নতুন প্রথমবার শুনছো এটা সম্বন্ধে। নেটফ্লিক্স পার অ্যাকাউন্ট $15 করে নেয় পার মান্থ। এখন পার মান্থে 4টা প্রোফাইল হয়। 4টা প্রোফাইল অ্যাজ ইন 4জন ভাগ ভাগ করে 4টা অ্যাকাউন্ট টাইপ হয়। ওরকম থ্রুতে কোনো ফ্যামিলি মেম্বার যদি আলাদা প্রোফাইল চায় তাহলে দেখতে পারবে। এখন মানুষরা বলেছে যে $15 দিয়ে একটা অ্যাকাউন্ট দিয়ে হয় একজনের। সো $15 না পে করে জাস্ট আমরা ওই একবারে পে করে প্রোফাইল বারবার 4টা ভাগ করে বিক্রি করলে দামও কমবে, প্লাস সেলও করা যাবে। আর প্লাস নেটফ্লিক্সের এইসব চিপ অ্যাকাউন্ট পপুলার হয়েছে কারণ মানুষের ক্রেডিট কার্ড নাই, ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড স্পেশালি টিনেজার্সের কাছে নাই। সো বিকাশ অ্যাকাউন্ট আছে, সো বিকাশের থ্রুতে পে করতে পারে। সো এইগুলোর প্রাইস রেঞ্জ অনেক ডিপেন্ড করে। কয়েকজন $50 বিক্রি করতে পারে, কয়েকজন আবার পুরো লেজিট ভাবে বিক্রি করলে কয়েকজন $9,000 বিক্রি করতে পারবে। কিন্তু একটা মিডল গ্রাউন্ড রেখে দেয় যে ওটা 250 থেকে $300 মাঝামাঝি থাকবে। মান্থলি হ্যাঁ, মান্থলি। আরেকটা রিজন আছে নেটফ্লিক্স পপুলার হওয়ার, দ্যাট ইজ অ্যাগেন দেয়ার অ্যালগোরিদম, যেটা টিকটকও ইউজ করতো, ইউটিউবে ইউজ করতো। বেসিক্যালি মেইন স্ট্রিম যত এন্টারটেইনমেন্ট মিডিয়াম আছে সবাই একটা না একটা অ্যালগোরিদম ইউজ করেই থাকে। সো হোয়াট মেক্স নেটফ্লিক্স ইজ ওয়ান ডিফারেন্ট, ইচ ইউজার হ্যাজ আ ইউনিক ইউজার ইন্টারফেস, because for every series or show they see on Netflix, the thumbnail they may see may not be the same with the thumbnail their friends see. So the thumbnail mainly depends on your personality. লাইক তুমি যদি বেশি ইউজুয়ালি ডার্ক কালারের থাম্বনেইলে ক্লিক করে থাকো তাহলে ওই ক্যারেক্টারিস্টিক মেনটেন করে নেটফ্লিক্স তোমাকে ওই শো এর জন্য ডার্ক থাম্বনেলসই দেখাবে। তুমি যদি একটু কালারফুল মাইন্ডেড পারসন হয়ে থাকো তাহলে ওই শো এর কালারফুল থাম্বনেলটাই দেখাবে। মানে নেটফ্লিক্স মেক্স ইচ অফ ইচ শো অ্যাট্রাকটিভ টু ইউ বাই গিভিং ইউ মাল্টিপল অপশনস when it comes to thumbnail. এটা অ্যাকচুয়ালি অনেকে জানে না। নেটফ্লিক্সের অ্যালগোরিদম again depends on the genre of show you prefer. আল্লাহ জানে ওটা প্রোনাউন্সিয়েশন হয়েছে নাকি। যাই হোক, লেটস সে ইউ ওয়াচ দ্য কুইন্স গ্যাম্বিট, ওটা একটা স্পোর্টস জানরার শো আই গেস। সো নেটফ্লিক্স তোমার রেকমেন্ডেশন অবশ্যই আরো স্পোর্টস ক্যাটাগরির সিরিজই দেখাবে। ইটস লাইক দ্যাট। বেসিক্যালি যদি অ্যালগোরিদম সম্পর্কে আরো জানতে হয়, সি আওয়ার টিকটক ভিডিও, ওখানে আমরা ভালো মতো এক্সপ্লেন করছি। Personally, I never use Netflix, nor will I ever want to, because, like anything and everything else on the internet, it plays with your mind somehow. আমার জন্য it makes me crave when I finish watching a series. Like I tried finishing The Queen's Gambit, then আমার মন চাইছে ও আরেকটা দেখি, মজা লাগতাছে। হ্যাঁ, হ্যাঁ, এটা ঠিক। I realized that I wasted a lot of time. না আসলে হ্যাঁ, একটা সিরিজ দেখলে তোমার অনেক টাইম ওয়েস্ট হয়। Personally, for this reason, I never download such apps. আমার লাগলে আমি কারো থেকে ভাড়া করব, একটা মুভি দেখব, মুভি দেখ তারপর বাদ দিয়ে দেবা। হ্যাঁ, পাসওয়ার্ড চেঞ্জ করে ফেললাম। আমার সে ভালো লাগে। বাট প্রথম হিয়ার, হি ওয়াজ আ ম্যান ইন দ্য বিজনেস। তুমি তো কয়েক মাস বা বছর আগে অ্যাকাউন্ট বেচতা নাকি? হ্যাঁ, হ্যাঁ, সবাই ব্যস্ত, আমি শুধু একা না। কখন বেচা শুরু করছো? জুন থেকে আমি অ্যাকাউন্ট ওটার সম্বন্ধে রিসার্চ করা শুরু করেছি। কেন করছি? কজ আই স মাই ফ্রেন্ড ভালোই টাকা কামাইতেছে, একটা পিসি কিনছে, একটা গেমিং পিসি, তাও আবার এই সময় কোয়ারেন্টাইনের সময়। অ্যাকাউন্ট বেচে? হ্যাঁ, অ্যাকাউন্ট বেচে। সে অনেক আগে থেকে অ্যাকাউন্ট বেচতো, কিন্তু কেবল বলে অনেক টাকা কামাইতেছে।
তখন আমি বললাম যে ঠিক আছে আমি সেল করি, আমিও সেল করা শুরু করি। শুরু করছো কেমনে? লাইক জানছো কেমনে এসবের ব্যাপারে? বেসিক কমন একটা জিনিস যেটা হলো তোমার মার্কেট রিসার্চ করবা, কাদের কাছ থেকে নিয়ে রিসেল করব বা কেমনে এইসব করে, পুরো অ্যাকাউন্টের যে হিস্ট্রিটা হ্যাঁ। ওটা বাই করতে হয়েছে আমার। বাই করার পর কয়েকটা পোস্টার বানালাম আমার অ্যাকাউন্টের প্রাইসিং গুলা বাই করার পর আমি আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ বানিয়েছি। আমি একটা জিনিস বলি তোমার সামনে ধরে দেওয়ার জন্য, ফেসবুকে কিন্তু আমার বেয়ারলি সেল হয়েছে, আমার সব যত অ্যাকাউন্ট সেল হয়েছে ওটা সব ইনস্টাগ্রামে সেল হয়েছে। সো এখন ইনস্টাগ্রাম কিন্তু তোমরা যে ইনস্টাগ্রাম বিজনেস করো তাহলে তোমরা সিরিয়াসলি নিয়ে নেওয়া শুরু করে দাও, কারণ ইনস্টাগ্রাম কিন্তু অনেক ইনফ্লুয়েন্স করছে, কারণ টিনেজার সবগুলো হলে ইনস্টাগ্রামে থাকে, কেউ এখন ফেসবুক ইউজ করে না তেমন, বুমাররা ছাড়া। আর বুমাররা তো এইসব অ্যাকাউন্ট কিনবে না, তাই না? না, মডার্ন বুমার আছে। কয়েকটা ওপেন মাইন্ডেড মডার্ন বুমার আছে যেগুলো হলে লাইক ফেসবুকই চালাইতে পারে বেয়ারলি, ওই সবের কথা বলতেছি। তো আমি কয়েকটা গ্রাফিক্স বানাইলাম, পোস্টার্স বানিয়ে পোস্ট করলাম। আমার ফ্রেন্ড বন্ধু বান্ধবরা অনেক হেল্প করেছে আমাকে। ওরাও এই অ্যাকাউন্টগুলা মানে আমার পেজকে প্রমোট করার জন্য তাদের স্টোরিতে দিয়েছে বা অন্য ফ্রেন্ডদের বলেছে, মানে ওয়ার্ড অফ মাউথ হিসেবে গেছে। আমার শুরু করার 1-2 সপ্তাহ পরেই আমি কয়েকজন আমার সব পরিচিতই, আমার যে কেউ পুরো কমপ্লিট স্ট্রেঞ্জার যে আছে ওটা না, পরিচিত মানুষদের থেকেই আমি অ্যাকাউন্ট বিক্রি করা শুরু করলাম। ওই পরিচিত মানুষদের থেকেই আস্তে 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 আমার চেঞ্জার মানুষরা এসে গেছে, যাদেরকে চিনি না টানি না, এরা হলো আমার থেকে অ্যাকাউন্ট নিচ্ছিল। লাইক তুমি বলতে চাইতেছো যে এটার জন্য অনেক সোশ্যাল হওয়া লাগে। না, সোশ্যাল লাগে না, কারণ তুমি এমন একটা জিনিস বিক্রি করতেছো লাগে যেটা তোমার ডিমান্ড আছে, এমন একটা জিনিস না যে নিশ কোনো মার্কেটের জন্য। তোমার ফ্রেন্ডরা তো তোমার কাছে নিবে কারণ তুমি ট্রাস্টেড মানুষ, এটা ঠিক আছে। অবশ্যই, এটা ঠিক। ওরা পরে রেকমেন্ডেশন করবে না, একটা ওয়ার্ড টু মাউথ বলে একটা টার্ম আছে না বিজনেসে, বাকিদের বলবে যে এর কাছ থেকে নিছি আমি, সে আমার হ্যাঁ। ফ্রেন্ড হয়, হ্যান ত্যান। কারণ আমার ফ্রেন্ডেরও যে আরেকটা ফ্রেন্ড আছে, আমার তো মিউচুয়াল হবে না, ওটা তো স্ট্রেঞ্জার হবে, তাই না? এটা কথা বলতেছি। সো এই বিজনেসটা সোশ্যাল হওয়া লাগে না, তুমি জাস্ট সুন্দর করে অ্যাকাউন্ট বলবে যে কত প্রাইস, বলবে যে আমি এত প্রাইস, বলছে ঠিক আছে, একটু বার্গেনিং করতে, বার্গেনিং কেউ করে না অবশ্য, বলে যে একটু বিকাশ নাম্বারটা দেন আমি দিয়ে দিই, টাকা পাঠিয়ে দেয় আমি অ্যাকাউন্ট দিয়ে দিই, এমন এরকম সিম্পল কথা। প্লাস আমি কয়েকটা মিম পেজেস আর কয়েকটা পেজে যেগুলোর মধ্যে একটু ফলোয়ার টলোয়ার বেশি তাদেরকেও টাকা দিয়েছি। টাকা দেওয়ার পর একটু বিজনেসটা প্রমোট করার জন্য ওখান থেকে অনেকজন আসছে, বাস এটাই। আচ্ছা। আমার এখনো মনে আছে 2020 যখন ফার্স্ট শুরু হয়েছে, করোনা যখন ফার্স্ট শুরু হয়েছে, আমি দেখছি আমার নিউজ ফিড পুরা অ্যাকাউন্ট সেলিং এরিয়া দিয়ে ভইরা যেত। হুম ইট হুম ওয়াজ হুম লাইক হুম এভরিওয়ান ওয়াজ সেলিং। হ্যাঁ হ্যাঁ, সবাই করতেছিল তখন। এটা কি আসলেও এত ইজি? ইজি বলবো না, এটা এটা ইজি না, কারণ তোমার অনেক পেশেন্স লাগবে। সত্যি করে বলতে গেলে এই বিজনেসটা অনেক পেশেন্স লাগে, তোমার সেট আপ করতে রিলেটিভলি সময় লাগবে, 1-2 সপ্তাহ লাগবে তুমি যদি একটু ইয়ে করো। তারপর প্রত্যেকটা অ্যাকাউন্টে তোমার হিসাব ওটা করতে একটু সময় লাগবে। তারপর তোমার কাদের কাদের সেল করছো তাদের সবগুলো ডিটেলস লিখতে হবে, কারণ ওরাও তো পরে রিনিউ করবে বা পরে আবার কিনবে, তাই না? হুম। এটার জন্য তোমার দিনের 50% সময় চলে যাবে তুমি যদি এই বিজনেসটা করতে চাও। করোনার সময় তো আমাদের ও লেভেলে চলতেছিল, এটার জন্য তো অনেক ঝামেলা হয়ে যায়। সো এটা ইজি না। তো লেটস সে তুমি সব সেটআপ করলা। এখন তুমি পার অ্যাকাউন্টে কত প্রফিট পেতা? আমি আসলে জানি না এই বিজনেস কিভাবে কাজ করে। লাইক পার অ্যাকাউন্টের জন্য নাকি একটা, বুঝতে পারতেছি কি বলতে। এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে তুমি পার অ্যাকাউন্টে সেল করবা নাকি। কয়েকজন আছে আবার, যেটা আমি ট্রাই করছিলাম, প্রথমে ভালো দামে কিনবো, কেনার পর কম টাকায় বিক্রি করব, পরে আস্তে আস্তে আমার প্রফিটটা হবে। তোমার মনে করো আমি কিনলাম, মনে করো 9,000 টাকা দিয়ে কিনলাম, পরে ওই অ্যাকাউন্টটার ভ্যালিডিটি হলো 1 বছর, ঠিক আছে? হুম। এখন 1 বছর হইলে, সো আমি প্রত্যেক মাসে 4টা প্রোফাইল 250 টাকা দিয়ে বিক্রি করলাম। আমি তো প্রথম মাসে উঠাইতে পারবো না টাকা, এটা তো স্বাভাবিক না। হ্যাঁ, এটা ঠিক। আস্তে 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 পুরো লাস্ট মোমেন্টে 1 বছর মনে করো শেষ হয়ে গেল, 1 বছরের মধ্যে মনে করো উঠাইলো 500 টাকা বা 1,000 টাকা, এরকম উঠাইতে পারবো। এরকম হলো অ্যাকাউন্ট, মানে তোমার ইনভেস্ট করতে হবে একটু, পরে একটু প্রফিট হয়, এটা আমি এইভাবে করেছি। অন্যজন আবার মনে করো 250 টাকা দিয়ে অ্যাকাউন্টটা কিনলো 1 মাসেরটা, 300 টাকা দিয়ে পরের দিন বিক্রি করে দিল, তো 50 টাকা প্রফিট, এমন। লাইক তুমি আগে একটা অ্যামাউন্টের অ্যাকাউন্ট কিনো, দেন ওইটা নিজের হিসাব মতো যত দামে ইচ্ছা বেচো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যারা যারা এখন ট্রাই করতে চাইতেছো আমি ওদের একটা জিনিস ক্লিয়ার করি, ঠিক আছে? মানে এই বিজনেসটাই কিন্তু ভালো প্রফিট না, স্পেশালি তুমি যদি একা করো, কারণ এখন মার্কেট এত স্যাচুরেটেড, এক অ্যাকাউন্টে ম্যাক্স 50 টাকা প্রফিট করতে পারবা। ধরো অনেক শেডি ওয়েস আছে, ঠিক আছে, টাকা কামানোর। তুমি নেটফ্লিক্স অ্যাকাউন্টে ক্র্যাক অ্যাকাউন্ট বিক্রি করতে পারবা বা ইলিগাল অ্যাকাউন্ট বিক্রি করতে পারবা, ওটাতে টাকা কামাইতে পারবা ঠিকই, কিন্তু লং টার্ম মোটো পারবা না। তোমার 1 মাস 2 মাস পরই কাস্টমার ছেড়ে চলে যাবে তোমার, এমন অবস্থা। তো তুমিও ছেড়ে দিছো নাকি? আমি ছাড়ছি কারণ আছে, এই মার্কেটটা এত স্যাচুরেটেড হয়ে গেছে, কোয়ারেন্টাইনে যে নেটফ্লিক্স অ্যাকাউন্টের সেলার গুলা যে এত স্পাইক করছে, কারো তো এখন কোনো
কাজ নাই, প্লাস আমার তো ও লেভেল ছিল, আই হ্যাড টু ফোকাস অন আদার থিংস। বললাম তো দিনের মধ্যে 50%ই তোমার চলে যায়। এখন তো এ লেভেলস, এখন তো আরো করতে পারবো না। এখন তো পডকাস্ট নিয়ে ব্যস্ত আমি। এখন অ্যাকাউন্ট বেচলে পডকাস্ট আর চালানো লাগবে না। না, অনেক প্যারা, আর বিভিন্ন ভালো লাগে না সত্যি করে বলতে গেলে। একটা টেনশন থাকে সবসময়, বুঝছো? আমার মনে আছে আমার আপু আগে স্টেশনারি বেচতো। স্কুলে থাকতে আমার আপু স্টেশনারি বেচতো। হুম সো হুম হুম। অনেকে কি করতো? অনেকে মেসেঞ্জারে অর্ডার কইরা জ্বালাইতো। হ্যাঁ। যে, "এই এটার দাম কত? এটার দাম কত? এটার দাম কত? কেমন হবে?" হ্যান-ত্যান, হ্যান-ত্যান। ০.৫ ঘন্টা পেঁচাল পারার পরে বলতো কি? যে, "ও থাক।" আমি জানাবো, পরে আর জানে না। হ্যাঁ, বুঝছি, এইসব অসহ্যকর লাগে। এসবের জন্য অসহ্য লাগে। এটার জন্যই যত টাকা আর্ন করছি করার করছি, আর লাগবে না তো, তাই না? ভালোই টাকা আর্ন করছি, খারাপ করিনি। সো তোমরা মনে করতে পারো যে, "হ্যাঁ, আমি তো পাইরেসি কে সাপোর্ট করতেছি না। আমি তো অ্যাকাউন্ট কিনে Netflix দেখতেছি।" Well, you're damn wrong. Even this is illegal, believe it or not. It's not like যে আমরা Steam এর গিফট কার্ড কিনা গেম কিনতেছি, that is legal. We'll talk about it in the next week. Hold your horses. So it's not like that. তুমি একটা থার্ড পারসন থেকে অ্যাকাউন্ট কিনতেছো, যে একটা সেকেন্ড পারসন থেকে কিনতেছে, আর যে পারসনটা অ্যাকচুয়ালি অ্যাকাউন্ট আরেকটা পারসন থেকে হ্যাক করে তোমাকে দিতেছে। হুম। সো ওই কিন্তু পুরাই প্রফিট করতেছে। সেকেন্ড আর থার্ড পারসন নট সো মাচ, বাট ইটস ইলিগাল ইন ওয়ান ওয়ার্ড। ফার্স্ট অফ, যদি তুমি কনসিডার করো স্কিল শেয়ারের কথা, স্কিল শেয়ার কিন্তু অনেক ইউটিউবার্সদেরকেই অ্যাডভার্টাইজ করার সুযোগ দেয়। সো ওরা 2 মান্থস অফ সাবস্ক্রিপশন ফ্রিতে দিয়ে দেয়। যদি নেটফ্লিক্স ওইরকম করতো, তুমি এটা করতে পারতা। তোমার ক্রেডিট কার্ড আছে, তুমি তোমার ক্রেডিট কার্ডের ইনফরমেশন দিতা, তুমি ২ মাস চালায় তোমার অ্যাকাউন্টই ডিলিট করে দিতা। আবার পরে যখন আরেকজনের অফার পাইতা, তখন আবার ক্রেডিট কার্ড দিয়ে সাইন ইন করতা। বাট নেটফ্লিক্স এরকম সুযোগ দেয় না। আগে দিত নেটফ্লিক্স। হ্যাঁ, ফার্স্ট এ তো পপুলারিটি পাওয়া লাগবে। হ্যাঁ হ্যাঁ, সোজা কথায় নেটফ্লিক্সের টার্মস এন্ড কন্ডিশন, যেটা হলো তাদের ডকুমেন্ট, ওখানে পুরো ক্লিয়ার ভাবে লিখে দিছে যে এইসব থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইউজ করে নেটফ্লিক্স অ্যাকাউন্ট করা যাবে না। কোনো থার্ড পার্টি সেলার দিয়ে নেটফ্লিক্স অ্যাকাউন্ট কিনতে পারবে না। এটা বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে তো পপুলার কেন, কারণ ওই লটা এখনো নেটফ্লিক্স ধরতেছে না। যখনই কয়েকজনের অ্যারেস্ট করা শুরু করবে, তখনই দেখবো যে সব সেলারদের অ্যাকাউন্ট ডিলিট টিলিট করে বাস। হুম। আমি তোমাদের ইন কনটেক্সে একটা বলতেছি, ইউএসএ তে আছে, ইউএসএ তে এটা স্ট্রিক্ট মানা। ইউএসএ তে যারা সেল করবে 5 ইয়ার্স জেল কনফার্ম, তোমাকে যদি ধরা খাও। সেলাররাও তো দোষী আছে, ইভেন বায়াররাও ঝামেলায় আছে, ওদেরও ফাইন দিতে হবে। মানে টাকা বাঁচাইতে যে তোমরা মনে করো কিনলা, হুম। পরে তোমরাই ধরা খাবা। এখন বাংলাদেশ, আমি কি বলতেছি যে তোমরা কিনবা না, না কিনবা না, এটা না। তোমরা কিনতে পারো, বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত নেটফ্লিক্স না আসে ততক্ষণ পর্যন্ত কিনো, অসুবিধা নেই। কিন্তু বুঝে শুনে কিনো। কয়েকজন আছে আবার হ্যাকড অ্যাকাউন্টও বিক্রি করে, স্ক্যাম অ্যাকাউন্টও বিক্রি করে। ওইসবে তোমরা একটু টাকা বাঁচাইতে যায় অনেক টাকা হারাবা। এসব করো না। সো এখন হ্যাকড অ্যাকাউন্টের কথা অনেকবার উঠছে। ফার্স্ট অফ, হ্যাকার্সরা সিমিলার একটা ওয়েবসাইট বানাবে। আইদার তোমাদেরকে ইমেইল করবে যে তোমার অ্যাকাউন্টে সমস্যা আছে, ইউ লগ ইন উইথ দিস অ্যাড্রেস উই প্রোভাইডেড। তুমি ওই অ্যাড্রেসে ক্লিক করবা। দেখবে একটা সিমিলার, নেটফ্লিক্সের মতো সিমিলার বাট নট দ্য সেম ওয়েবসাইটে তোমাকে নিয়ে যাবে। ওখানে তুমি যখন তোমার লগ ইন ক্রেডিটেনশিয়ালস ইনসার্ট করবা, তোমার লগ ইন ইনফরমেশন কিন্তু অলরেডি তাদের কাছে এসে গেছে। সো ওরা তখন যেমনি ইচ্ছা ওইটা ইউজ করতে পারে। এভাবে মেইনলি অ্যাকাউন্ট বেচা হয়। দেন there's another way. There are some account generating tool. মেবি অনেকে আমরা জানি যে ফেক ক্রেডিট কার্ড, ফেক ইউএস অ্যাড্রেস এরকম কিন্তু অনেক কিছু আছে। ১ম তো জানোই নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা আমি জানি। এগুলা জেনারেট করে কি জন্য? কাজ তুমি মাঝে, মাঝে ধরো লেটস সে Google Play গিফট কার্ড যখন আমরা করতে যাই, আমাদের একটা ইউএস অ্যাড্রেস ছাড়া অ্যালাও করে না। সো তখন আমরা এসব সার্ভিসেস ইউজ করি। সো এরকমভাবে তুমি Netflix, Spotify, Amazon Prime Video এরকম অনেক সার্ভিসেস থেকে ফেক অ্যাকাউন্ট জেনারেট করে অনেকদিন লগইন করে চালাইতে পারো। Sometimes they even work for your lifetime. আর অনেক কম পয়সায় তোমার অ্যাকাউন্ট বানাইতে দেয়। মেবি আমি যতটুকু শুনছি $৫ থেকে $৬ লাগে একটা লাইফ টাইম অ্যাকাউন্ট বানাইতে। কিন্তু ওটা ব্যান হয়ে যায় কয়েকদিন পরই। হ্যাঁ, ওটা ব্যান হয়ে যায়। বাট অনেকে হ্যাঁ, এখনো চালাইতেছে। মানে এটা পুরো বলতে গেলে লাখের খেলা। হ্যাঁ। দেন আরেকটা উপায় আছে। এটা স্ট্যাটিস্টিক্স বেসড উপায়। এদেরকে আমরা ইউজুয়ালি কম্বো লিস্ট বলে থাকি। এটা তোমার একটা মেইল ইস টু পাসওয়ার্ড এর একটা থাকে। লাইক লেফট সাইডে তোমার মেইল থাকে, একটা ইস টু থাকে, দেন পাসওয়ার্ড। ওই রেশিওটা তোমার অনেকগুলো ওয়েবসাইটে কম্পেয়ার করা হয়। যে মেইল আর পাসওয়ার্ড যে ওয়েবসাইটে লগইন অ্যাকসেপ্ট করে ফেলে, ওই মেইল আর পাসওয়ার্ড দিয়ে দেন ওই ওয়েবসাইটের অ্যাকাউন্ট সেল করা হয়। এটা আসলে বোঝানোটা একটু কঠিন। ইফ ইউ আর ইন্টারেস্টেড, ইউ ক্যান সার্চ ফর মেইল কম্বো লিস্টস।
এটা আমরা লাগলে ইউটিউবে ডিসক্রিপশনে দিয়ে দেব। সমস্যা নেই। বাট এরকম করে মানুষ অনেক অ্যাকাউন্ট চুরি করে থাকে। দেন ওগুলা এপ্লাই করে আরকি। ইউ নো দ্য রেস্ট ইজ হিস্ট্রি। এটা অ্যাকচুয়ালি পাইরেসি থেকেও খারাপ। কজ তুমি আরেকজনের প্রোডাক্ট তো নিতেছই, বাট ইউ আর অলসো পেইং ফর ইট। তুমি ইল্লিগাল জিনিসকে পে করে সাপোর্ট পে করো। করছো, এটা তো আরো বাজে অবস্থা। অনেকে আবার আরো লিগ্যাল অনেক ওয়ে ইউজ করে। ওটা হলো তুমি তোমার VPN দিয়ে লোকেশন চেঞ্জ করবা। দেন অন্য কান্ট্রির গিফট কার্ড কিনে অন্য কান্ট্রি হিসেবে তোমার Netflix এ লগইন করবা। মেইনলি অনেকে টার্কির গিফট কার্ড ইউজ করে থাকে বিকজ টার্কি ইজ হেলা চিপ। সো তুমি তোমার লোকেশন চেঞ্জ করে টার্কির গিফট কার্ডস কিনে তুমি টার্কির গিফট কার্ডস তোমার Netflix এ রিডিম করবা। দেন ইউ ক্যান গেট 4 months of Netflix for as low as $16, which is a steal. ওরে বাপরে, অনেক। অনেক চিপ। এটা কিন্তু সবচেয়ে লিগ্যাল ওয়ে। এটা থেকে একটু ইল্লিগাল না। কজ VPN তো VPN। VPN যে কেউ ইউজ হ্যাঁ, তুমি ৩ টা না জানি ৪ টা স্ক্রিন ইউজ করতে পারবা টোটাল ফর $16 ৪ মাস কনসিডার ইট। এমনে বেচলে কিন্তু আমি বলতাম যে না ঠিক আছে। বাট ওরা ইল্লিগাল উপাতেই বেচে। কেন আমি জানি না। হ্যাঁ, এখন ইফ ইউ ডোন্ট বিলিভ আস তুমি একটা জিনিস কনসিডার করো। ওরা কেন তোমাকে অ্যাকাউন্ট দেয় বাট দেন আবার নিয়ে যায়? দেন আবার যখন কিনতে চাও তখন আরেকটা ডিফারেন্ট অ্যাকাউন্ট দেয়। ওরা কেন তোমাকে বারবার সেম অ্যাকাউন্টটাই দিতে পারে না? ইটস বিকজ ওদের অ্যাকাউন্ট ডিলিট হয়ে যায়। Netflix ওদেরকে ট্র্যাক করে। Netflix যখন দেখে যে মাল্টিপল ইউজার সেম অ্যাকাউন্ট ইউজ করতেছে, ওটা ডিলিট হয়ে যায়। হ্যাঁ। ১ম এর তো কোনো আইডিয়া আছে না এ বিষয়ে? লাইক তোমার কাছে কি এরকম হয় যে আমি অ্যাকাউন্ট কিনছি, হঠাৎ দেখতেছো যে আয় হায়! আমার অ্যাকাউন্ট গুলো ডিলিট হয়ে যাইতেছে আস্তে, আস্তে। এরকম হয়? আমি যখন কম দামের অ্যাকাউন্টগুলো কিনছি, মানে কোনো একটা সাপ্লায়ার কাছ থেকে বাল্কে, তখন এইসব হয়। একটা, একটা করে ডিলিট হয়ে যায় না? হ্যাঁ, একটা একটা করে ডিলিট হয়ে যায়। এটার জন্য পরে আমি লেজিট ভাবে ইউজ করা শুরু করছি, তোমার ক্রেডিট কার্ড দিয়ে কিনে করা। যারা যারা শুনতেছে একটা জিনিস বলি, তোমাদের একটা ডিল টু গুড টু বি ট্রু বলে একটা কথা আছে না, ওই কথাটা সবসময় ফলো করবা। তুমি যদি একটা অ্যাকাউন্ট দেখো যেটা 50 টাকায় তুমি অ্যাকাউন্ট পাই যাইতেছে 1 মাস, অসম্ভব। তাহলে নেটফ্লিক্স গরিব হয়ে যাবে এটা যদি করে। অনেক একটা ঝামেলা, নিশ্চয়ই একটা ঝামেলা আছে। প্রথম প্রবাবলি 1 সপ্তাহ ইউজ করতে পারবা, পরে দেখবে অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাবে। তুমি যার কাছ থেকে কিনছো তারে নক দিবা, তার খবর নাই, তোমাকে ব্লক করে বসে আছে, এমন অবস্থা। এমন হয়। এজন্য লেজিট ভাবে কিনো। ক্রেডিট কার্ড দিয়ে না পারলেও তুমি যারা ভেরিফাইড সেলার, যাদের তোমার ফ্রেন্ডদের কাছ থেকে, ট্রাস্টেড মানুষগুলোর থেকে কিনবা, ওদের কাছ থেকে কিনবা। ইফ নট পসিবল তোমরা অ্যাকাউন্ট শেয়ার করো। সমস্যা কি? হ্যাঁ, হ্যাঁ, ইফ নট পসিবল একজন একটা ক্রেডিট কার্ড দিয়ে কিনো, পরে ৩-৪ জন টাকা দিলা, শেয়ার কইলা হ্যাঁ, চালাও। হ্যাঁ, হ্যাঁ। আমাদের সাহস অনেক। আমরা Netflix কে ডাইরেক্ট মেসেজ করছি যে ওরা এসব বিষয়ে কিছু জানে নাকি। I guess 15 না 16 টার মতো ইমেইল করছি। কয়েকটা রিপ্লাই তো ওরা কিছুই লেখে নাই। কয়েকটা রিপ্লাই তো ওরা লেখছে যে they don't care. 'Cause কোন কোম্পানি বা চাবে এরকম কোনো ভেজালে আরকি নিজেকে ফালাতে? কেউ চাবে না। লিগ্যাল ইস্যুতে কোনো কোম্পানি যেতে চায় না। আর if you are considering about piracy, piracy will never die because আস্তে, আস্তে ম্যানুফ্যাকচারার গ্রিড বাড়তেছে। না, ইফ ইউ থিংক অ্যাবাউট ইট, ঠিক আছে? গ্রিড বাড়তেছে কারণ আছে। নেটফ্লিক্স তো লাগে একটা মাল্টি-বিলিয়ন ডলার কোম্পানি। এটা হুম। তো ইয়ে না। এই করোনার মধ্যে ওরা কিন্তু এটা কমাইতে পারতো, ওরা যদি প্রাইস না বাড়াইতো। ওরা আগে $15 না $14 ছিল, বাড়ায় $19 করে ফেলছে। চিন্তা করতে পারছো? হুম। যারা এমনি থেকেই আগে পে করতো তাদের ওটা $5 পে করতে হয়। $5 কিন্তু অনেক বড় কথা। মাসে বলতে গেলে মানুষরা $1800 দিতেছে প্রত্যেক মাসে। তো অনেক। মানে যারা বানায় ওই বিজনেসদের গ্রিড না বাড়লেই হইছে, কনজিউমাররা পারবে। হুম। আমার মেইনলি এই জিনিসটাই খারাপ লাগে যে আমার ডিফারেন্ট শো দেখার জন্য একটা সিঙ্গেল প্ল্যাটফর্ম নাই। মাল্টিপল প্ল্যাটফর্মস এ অ্যাকাউন্ট কিনা লাগবে। লাইক না, এটা করলে আবার আরেকটা সমস্যা, মনোপলি আছে না, মনোপলি বিজনেস আছে না, হ্যাঁ, ওইটা পুরো বাজেভাবে করবে। ইমাজিন নেটফ্লিক্স মনে করো সবগুলা শো সেল করে, তারা ইচ্ছা মতন প্রাইস দিয়ে পে করতে, বলতে গেলে $100 পার মান্থ। মানুষ কিনবে তো, কারণ শো তো সব ওইখানেই, তাই না? আর ওরা আরো টাকা চার্জ করলে ওরা পাইরেসি আরো টেক ডাউন করতে, মনে করবো যে পাইরেসি বাড়তেছে, এটা হবে না, কারণ আরো লিগ্যাল ফোর্স দিয়ে আরো পাইরেসি ইয়ে করতে পারবে। লিটারাল মনোপলি ক্যাপচার করে ফেলতে পারে মার্কেটটা। কম্পিটিশন, হেলদি কম্পিটিশন ভালো, কনজিউমারদের জন্য ভালো, বিজনেসদের জন্য ভালো, সত্যি করে বলতে না গেলে। ট্রুলি আমার জন্য ভালো না। তোমার জন্য। আমি বলি আমি তো অনেক বড় গেমার আর অ্যানিমে খোর। জানোই এটা হুম, হুম। তুমি। হ্যাঁ, তো হ্যাঁ। আমার কেন PS4 এক্সক্লুসিভস খেলার জন্য PS4 কিনা লাগবে? ওগুলা কেন পিসি তে আসবে না? আমি আজ ৭ বছর ধরে লাস্ট অফ আস আচ্ছা, আহারে। ওটা পিসি তে আসেই না। আমার পক্ষে PS4 কিনা সম্ভব না ভাই। আমার এত টাকা নেই। PS4 এর 50% ওরা রেভিনিউ পাই হলো এইসবের জন্য, তোমার এক্সক্লুসিভের জন্য। আমার এখন মনে হইতেছে আমি লাস্ট অফ আস খেলার আগে মইরা যাবো। তো আমার খেলা হইব না। না, না, তোমার ইয়ে কিনবা, এমুলেটর আছে না? এমুলেটর দিয়ে হয় না।
আর অনেক ডিমান্ডিং একটা গেম। ও আচ্ছা, তাহলে বাদ দাও। দেন আমার ডিফারেন্ট অ্যানিমেশন স্টুডিওর ওয়ার্ক দেখার জন্য ডিফারেন্ট প্রোভাইডারসদের কাছে কেন যাওয়া লাগবে? ক্রাঞ্চিরোল একটা বেচে, ফানিমেশন একটা বেচে। এসব কেন হবে? এটাই তো আমি বলতেছি যে হেলদি কম্পিটিশন তো ভালো সবার জন্যই। আমার জন্য ভালো না। এটাই তো, তুমি যদি PS4 এর এক্সক্লুসিভের কারণেই দেখছো যে তোমার অনেকগুলো ভালো ভালো গেম ওইখানেই আছে, সবাই ওখানেই দেয়। এক্সবক্সে কিন্তু তেমন বেল নাই। ভালো, ওদের কনসোলটা ভালো, কিন্তু ওদের তেমন বেল নাই। ওদের গেমগুলো তেমন নাই। হেলো ছাড়া আমি একটা ভালো গেম পাইলাম না, হেলো আর ফোর্সা ছাড়া। সো একটা রিউমার অনেকেই শুনে থাকে, আর ইউ ট্র্যাকড? অ্যাকাউন্ট ট্র্যাক হয় প্রথম। না, এখন ট্র্যাক হয় না। তোমার অনেক ভালো লেভেলের হ্যাকার হওয়া লাগবে, কারণ কেউ তো না এটা। তোমার ওয়াচ হিস্ট্রি ট্র্যাক করতে পারবে, কারণ লিটারালি লেখাই থাকে ওখানে ওয়াচ হিস্ট্রি। কিন্তু তুমি কই থাকো বা ইয়ে থাকো এটা মনে হয় ট্র্যাক, এটা হয় না। আইপি ট্র্যাক করতে পারো না? আইপি ট্র্যাক করতে পারবে, হ্যাঁ। না, পাবলিক আইপি ট্র্যাক করতে পারবে, ফুল। ওই প্রাইভেট আইপিটা পারবে না। আচ্ছা। সো অলওয়েজ ইউজ ভিপিএন। না না না, তোমার আবার ভিপিএনও কি দামি ভিপিএন লাগবে? তোমার নেটফ্লিক্স ব্লক করে দেয় এখন নর্মাল ভিপিএনে। কম লাইক দামি একটা ভিপিএন নিও না। সাবস্ক্রিপশন বেসড ভিপিএন নাও। এক্সপ্রেস হুম, আছে। ওইটা আবার ইলিগাল ভাবে নিও না তোমরা। ওটা হ্যাঁ, কিন্তু আবার ইলিগাল ওইটাও ভাবে, ওইটা লেজিট ভাবে নাও। এটা ঠিক। সবকিছুরই ইলিগাল ওয়ে আছে। এখন মেইনলি এসব অ্যাকাউন্ট বেচা হয় ডার্ক ওয়েবে। ডার্ক ওয়েব নিয়ে আমরা একটা এপিসোড বানাবো, ডোন্ট ওয়ারি। বাট হ্যাঁ, ডার্ক ওয়েবে কাউকে ট্র্যাক করা এত ইজি না। বাট হ্যাঁ। ইন ফিউচার যখন টেকনোলজি আরো অ্যাডভান্সড হবে, হয়তোই বা ডার্ক ওয়েবের এরাও ধরা খাবে। অ্যান্ড ইফ দে আর কট, সো উইল বি ইউ। হ্যাঁ। আমি অ্যাকচুয়ালি সাজেস্ট করব যে ডোন্ট ইউজ নেটফ্লিক্স। এটলিস্ট এইভাবে না। ক্রেডিট হুম। কার্ড দিয়ে ভালো মতো লাগলে ৩-৪ জন টাকা দিয়ে চালাও। বাট ওইটাই সবচেয়ে এথিক্যাল। নেটফ্লিক্স নিজেই এটা সাজেস্ট করে, তাদের টুইটারে নিজে মজা করে এটা নিয়ে, যে ৩-৪ জন একসাথে চালায় হ্যান ত্যান। লাগলে যারা সেলার তারাও এটা করতে পারে। হ্যাঁ হ্যাঁ। অনেকগুলো অ্যাকাউন্ট খুলতে পারে একটা ইয়ে দিয়ে। দেন ৩-৪ জনে বেচে। ওটা করলেই ভালো, মানে ইলিগাল সোর্সেস থেকে নিও না। হ্যাঁ, অ্যাকাউন্ট হ্যাক ট্যাক করে যাতা অবস্থা। লাস্টের দিকে তোমার যদি পার্সোনাল নেটফ্লিক্স অ্যাকাউন্ট থাকে না, তোমার যদি এক্সট্রা সিকিউরিটির জন্য টু ফ্যাক্টর অথেন্টিকেশন যদি থাকে, প্লিজ ওইটা ইনেবল করো। ওইটা না করলে ১২টা তোমার অ্যাকাউন্ট দেখবে অন্যজন ইউজ করতেছে। এটা হ্যাঁ, করতেই এটা হবে, ঠিক। মাস্ট। তোমার ফোন নাম্বার, তোমার ইমেল অ্যাড্রেস সব ভালোভাবে দিবা, টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করবা, বাস শেষ। ওটা করলে এট লিস্ট এটা জানবা যে কে ইউজ করতেছে আর কে করতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কে ইউজ করতেছে, কে ইউজ করতেছে না। অ্যাকাউন্ট ইয়ে করতে পারবে না, হ্যাক করতে পারবে না। সো আমরা যে মডেল সাজেস্ট করছি এটাও কিন্তু খারাপ না। এট লিস্ট ইট ইজ লিগ্যাল। এটা এথিক্যাল, তো লিগালের চেয়ে এথিক্যাল এটা। সো ফাইন্ড আ ফ্রেন্ড হু হ্যাজ আ ক্রেডিট কার্ড। হুম। তাহলে তো সেটা এখন পিটাবা, পিটাই রেডি করে নিবা। আর যদি না ইচ্ছা করে লিগ্যালি ইউজ করতে, কোনো সমস্যা নাই। ইন আ নট সো ডিস্ট্যান্ট ফিউচার, সিন্স বিডি সাইবার ক্রাইমসকে অনেক সিরিয়াসলি নিতেছে, দিস ইজ অলসো হুম সাইবার ক্রাইম। তুমি ধরা হুম হুম। খাবা। তুমি জেলে গেলে আমাদের সমস্যা নেই। জাস্ট আমাদের এপিসোডটা হুম। মনে রেখো। না, জেলে যাওয়া অনেক এক্সট্রিম হয়ে যায়, যে সম্ভাবনা আছে কিন্তু এক্সট্রিম হয়ে যায়। জেলে যাবে হলে সেলাররা, যারা বিক্রি করে তোমার কাছে। এই জন্য ছেড়া দিছি আমি। ভয় লাগে এইসব দেখলে। তুমি ভাই এসব সাপোর্টই করো না। আরে না, আমি যখন জানি যে আসল ট্রুথটা জানি, তখন তো ছেড়ে দিছি। As Pratham mentioned, I will again restate, if an offer looks too good to be true, it isn't true. With that being said, হ্যাঁ, কিনলে কিনো, সমস্যা নাই। Again, জেলে গেলে আমাদের দোষ নেই। আমরা কিন্তু এই পর্যন্ত ৫ বার বললাম এটা। কাজ এটা কিন্তু সিরিয়াসলি নেওয়া উচিত। এটা সিরিয়াসলি নেওয়া উচিত, এটা কিন্তু লিটারালি তোমাদের ফিউচার ইম্প্যাক্ট করবে। I guess we've reached the end for today's episode then. If you stick with us this far, thanks. As always, আমি Sakib, along with my co-host Pratham, and you'll be listening from us soon enough. বাই বাই। কিনিস না, নেটফ্লিক্স কিনিস।